শুভ সন্ধ্যা দর্শক, সময় নিউজ ডট টিভির সাপ্তাহিক অনুষ্ঠান সাম্প্রতিক ভাবনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ রাকিব। সাম্প্রতিক ভাবনায় আজকের বিষয় হলো নদীর জন্য যুদ্ধ। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএডব্লিউটি এর প্রকল্প পরিচালক, সরকারের যুগ্ম সচিব জনাব নুরুল্লাহ আলম, আছেন বিএডব্লিউ এর ঢাকা নদীবন্দর কর্মকর্তা ও যুগ্ম পরিচালক হাকিম আরিফউদ্দিন। আপনারা দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা আলোচনা করব বিগত 29শে জানুয়ারি থেকে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল ঢাকার চারপাশে, সে উচ্ছেদের কী অবস্থা এবং উচ্ছেদ পরবর্তী যে ঢাকার চারপাশের নদী সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছে বর্তমান সরকার, তা আসলে কি করবেন, কি পরিকল্পনা আছে সে বিষয় নিয়ে। তবে তার আগে আমি আরেকটু দর্শকদের বলতে চাই, আপনারা যারা দর্শক রয়েছেন আপনারাও আমাদের এই অনুষ্ঠান সরাসরি দেখছেন www.facebook.com/সময়নিউজ.tv-তে। এখানে ফেসবুক কমেন্টের মাধ্যমে অনুষ্ঠান সম্পর্কে মতামত দিতে পারেন, পাশাপাশি অতিথির সাথে সরাসরি কথা বলতে পারেন। আপনারা 0296670061 এই নম্বরে ফোন করে আমরা আপনাদের যে কোনো মতামত গ্রহণ করব, বা আপনারা কোনো কিছু যদি জানতে চান, উচ্ছেদ কেমন ছিল বা উচ্ছেদের করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হতে হয়েছিল কিনা, কিংবা উচ্ছেদ পরবর্তী কাজগুলো কিভাবে করা হবে, তাতে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, সে বিষয়ে আমাদের যে দুজন অতিথি রয়েছেন তারা নিশ্চয়ই কথা বলবেন আপনাদের সঙ্গে। তা আপনারা নিশ্চয়ই, আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো আরিফ ভাই এবং নুরুল আলম ভাই, আমরা একটু সরাসরি আলোচনার মধ্যে যেতে চাই। শুরুতে একটা আপনার কাছে যাব। 2009 সালে তো মূলত হাইকোর্টের যে নির্দেশনা ছিল যে নদী দখল মুক্ত করা, কিংবা নদী দখল হবার পরেও মাটি বালু দিয়ে যে ভরাট করা হয়েছিল সেগুলোকে অপসারণ করে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়ার যে একটি নির্দেশনা, সেটির আঙ্গিকেই মূলত আমরা যদি জানি যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল 2019 সালের 29শে জানুয়ারি থেকে এসে, এবং দীর্ঘ 6 মাস দীর্ঘ অভিযান চলেছে ঢাকার চারপাশে। কর্মযজ্ঞ ছিল, যুদ্ধ ছিল। সে কারণে আমরা আজকে এই প্রোগ্রামটির নাম দিয়েছি নদীর জন্য যুদ্ধ। তা আপনি একটু বলেন, বিএডব্লিউটি মূলত কী সিদ্ধান্তের উপর ভিত্তি করে হঠাৎ করে এত বড় একটি এই উচ্ছেদ অভিযান চালালো, যেটাকে সরকারই বলছে স্বাধীনতার পর সবচেয়ে বড় অভিযান? আমি শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই যে সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি। এই যে বড় একটি কাজ হয়েছে, সবচেয়ে বড় ধরনের একটা অ্যাচিভ, সরকারের পক্ষ থেকে যে অনড় একটা অবস্থান নিয়েছেন, যে আগেও কিন্তু বিআইডব্লিউটি এই উচ্ছেদগুলো করতে গিয়েছিল, কিন্তু আলটিমেটলি প্রভাবশালী লোকদের কারণে পারা যায়নি। কাজে আমরা সরকারের সকল তরফ থেকে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী কার্যালয়, আমাদের সচিব মহোদয়, আমাদের চেয়ারম্যান মহোদয়, সবার পক্ষ থেকে আমরা একটা অসাধারণ একটা সহযোগিতা পেয়েছি। আর আমার পাশে যিনি বসে আছেন জনাব আরিফউদ্দিন, আমাদের যুগ্ম পরিচালক, তিনি বলিষ্ঠ একটি ভূমিকা নিয়েছিলেন। তিনি বন্দর কর্মকর্তা। মূলত তার ঢাকা পোর্টের অধীনে যে জায়গাগুলো দখল হয়েছিল সেটা দখলমুক্ত করার যে অভিযানটা, সে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই কাজটি করেছে, তাকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি সাংবাদিক, আপনারা যারা ছিলেন সাংবাদিক ভাইয়ারা, প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা নিউজ মিডিয়া, হ্যাঁ গণমাধ্যম বলতে যা বোঝায়, প্রত্যেকেই অসাধারণ সহযোগিতা করেছিল, যার ফলেই এই যে একটা অসাধ্য একটা কাজ, সেই অসাধ্য কাজটা আমরা সাধন করতে পেরেছি। সবার অংশগ্রহণ পাশাপাশি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, জনমানুষের। সে কারণেই এটি সম্ভব হয়েছে। এখনো শেষ হয়নি, চলছে আসলে কাজটি। আরিফ ভাই, আপনার কাছে একটু জানতে চাইব যে বিএডব্লিউটি এর উচ্ছেদ অভিযান, সেটি হোক ঢাকার চারপাশে বা অন্যান্য জায়গায়, এটিতে নতুন নয়, দীর্ঘ দিন ধরেই বিভিন্ন সময় হয়েছে। পার্থক্যটা কি ছিল আসলে? যদি আমি বলি যে সেই 2004 সালে অভিযান হয়েছে, বা 2009 সালে, 8 সালে, এর আগেও হয়েছে নানান সময়, কিন্তু এই 19 সালে যে অভিযানটি বলা হচ্ছে স্বাধীনতার পর সবচেয়ে জোরালো অভিযান বলা হচ্ছে, এটি কেন বলা হচ্ছে, কি পার্থক্য ছিল? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আপনার মাধ্যমে এই সময় টিভির যে অনলাইনে দর্শক শ্রোতা আছেন, আমি সবাইকে এই সন্ধ্যায় একটি শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আপনাদের যে এই হাউজের যে কলা কৌশলে আছেন, সবাইকেই ধন্যবাদ জানাই। আসলে স্যার যেটি বলছিলেন যে একেবারেই অতন্দ্র প্রহরীর মতো আপনারা কাজ করেছেন আমাদের সাথে। আপনার এই হাউস সহ গণমাধ্যমের, প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়ার অধিকাংশ বন্ধু আমাদের ভ্যানগার্ডের
মতো আমাদের পাশে ছিলেন। আপনারা জেনেছেন, দেখেছেন, সরেজমিনে সবই দেখেছেন। তবে একটি বিষয় আমি আসলে, আমরা তো এখানে প্রায় 1 ঘন্টা ডিউরেশনে কথা বলবো, অনেক কথাই বোধহয় বলা যাওয়ার এবার আজকে সুযোগ আছে। তো আমি শুরুতেই যেটি বলতে চাই সেটি হলো যে আমরা যারা বাংলাদেশি বাঙালি তারা কিন্তু অধিকাংশই, এইখানে যারা আছে আমরা বসে 3 জন কথা বলছি, প্রত্যেকেরই অস্তিত্বে, মননে, আমাদের শিকড়ে সব কিছু কিন্তু নদী কেন্দ্রিক। আমাদের জন্মটাই নদীর পাড়ে, আমাদের শৈশব কৈশোর নদীর পাড়ে বেড়ে উঠেছে। এবং বাংলাদেশ নামক যে রাষ্ট্র, এই রাষ্ট্রটি একটি বদ্বীপ, এবং এই ঢাকা শহর যে একটি শহর, এই পৃথিবীর একটিমাত্র বলা হয় যে একটিমাত্র শহর যার চারিপাশেই নদী দ্বারা পরিবেষ্টিত। অথচ এই নদীগুলো দখল দূষণে আপনার একেবারে মৃতপ্রায় হয়ে গিয়েছিল। এবং এখন ওই যে দেওয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়, ঠিক সেরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল যে আমরা সামনের দিকে এগুলো ছাড়া আর কোনো পথ ছিল না। ইতিপূর্বে যে সমস্ত আপনার উচ্ছেদ অভিযান হয়েছে, সেই সমস্ত উচ্ছেদ অভিযানগুলো নিয়ে আপনার জনমনে অনেক বিভ্রান্তি ছিল, বা তাদের সেই সমস্ত উচ্ছেদ অভিযান নিয়ে প্রশ্ন ছিল। তো আমরা সরকার, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নদীর প্রতি অত্যন্ত অনুভূতিপ্রবণ, এবং আমাদের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, মহান সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধের সেই সময়েরও কিন্তু একটি স্লোগান ছিল যে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। আমরা যারা 71-এর প্রজন্ম, তারা হয়তো মুক্তিযুদ্ধ দেখিনি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। আমরা এ প্রজন্মে কিন্তু আমরা এটিকে একটা যুদ্ধ হিসেবে নিয়েছিলাম। আপনার আজকের যে অনুষ্ঠান নদীর জন্য যুদ্ধ, সত্যিকার অর্থেই আমরা কিন্তু এটাকে যুদ্ধ হিসেবেই, এক ধরনের যুদ্ধ হিসেবেই আমরা নিজের মনের মধ্যে একেবারেই সত্যিকার অর্থেই অন্তরের সাথে গেঁথে নিয়েই কাজ করেছি, যে আমরা এটা নিয়ে কোনো ভয় পাইনি, সামনের দিকে এগিয়েছি। আপনারা পাশে ছিলেন ভ্যানগার্ডের মতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মুক্তিযুদ্ধের অর্জিত স্বাধীনতা, আমাদের বঙ্গবন্ধু, এগুলো আমাদের সামনে এক ধরনের ছিল, আপনার এক ধরনের আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। পার্থক্যটা কি ছিল উচ্ছেদের পার্থক্যটা একটাই ছিল, যেটি স্যারও বলছেন, যে আগেও উচ্ছেদ হয়েছে, তখন হয়তো রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে যে সমর্থন বা সহযোগিতা, সেই পর্যায়গুলো হয়তো কিছুটা ঘাটতি ছিল। এবং এবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের নৌ পরিবহন মন্ত্রী অত্যন্ত অবিচল ছিলেন। আমাদের নৌ পরিবহন মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে রাষ্ট্রের চেয়ে আপনার কোনো ব্যক্তি বা প্রভাবশালী দখলদার বড় হতে পারে না। এই যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের যে দৃঢ় প্রত্যয় এবং দৃঢ় কণ্ঠস্বর আমাদেরকে অত্যন্ত আপনার সাহসী করেছে। আমাদের নৌ পরিবহন মন্ত্রী ফিল্ডে থাকতেন, একেবারে আপনার দেখেছেন যে অনেক অভিযানে উনি নিজে উপস্থিত থাকতেন। আমাদের এই যে তার উপস্থিতি, তার যে সুনির্দিষ্ট নেতৃত্ব, এটা আমাদেরকে বলিয়ান করেছে। আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের মেম্বার, আমাদের ডাইরেক্টর, মানে আমি বলতে চাচ্ছি উপর থেকে একদম নিচ পর্যন্ত। আর একটা কথা আছে যে উপর ঠিক থাকলে কিন্তু পর্যায় করে, মাছের মাথা ঠিক থাকলে কিন্তু সব ঠিক থাকে। আমরা উৎসে দেখেছি দেশের নাম করে আইনজীবী থেকে শুরু করে সংসদ সদস্য, মানে অনেকেরই অবৈধ স্থাপনা আপনারা গুড়িয়ে দিয়েছেন। সেক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা আপনি? এটি আমি বলতে চাই যে আপনি মানে এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, আপনারা জানেন যে অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিবর্গের স্থাপনা যখন ভাঙা হলো, আমরা কিন্তু একটু ভয় পেয়েছি যে সত্যিকার অর্থেই কি আমরা মাঝে মাঝে আমরা কি কোনো বিপদের সম্মুখীন হব, না আমাদের উপরে কোনো রকম খড়গ নেমে আসে কিনা। কিন্তু আমরা সেরকম কোনো ধরনের চাপ পাইনি। এই যে বর্তমান সময়ে আপনি দেখছেন যেভাবে সুন্দরভাবে একটা অভিযান চলছে, মাদক বিরোধী অভিযান, ঠিক একই রকম কিন্তু আপনার আমাদের ক্ষেত্রেও এই যে ভেজাল বিরোধী অভিযান আপনার চলছে, আপনি দেখছেন ক্যাসিনোতে অভিযান চলছে। আমরাও কিন্তু সরকারের পক্ষ থেকে ঠিক একই মনোভাব পেয়েছি, এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বারবার আমাদেরকে সাহস জুগিয়েছে। উনি মাননীয় প্রধানমন্ত্রীর মেসেজগুলো আমাদেরকে আপনার পৌঁছে দিয়েছে। উনি কিন্তু জনসভায় পর্যন্ত আপনি বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার কথা হয়েছে। এই যে রাষ্ট্রযন্ত্রের যে আপনার আমাদেরকে সাহসী করে তোলা, এবং আমরা আরেকটা জিনিস আমাদের মধ্যে কাজ করেছে উচ্ছেদ টিমের সাথে, যে আমরা
ব্যক্তিগত কোনো এজেন্ডা আমাদের মধ্যে ছিল না, যে আমরা ব্যক্তিগত লাভ লোকসান বা কোনো লোভ লালসা ছিল না। আমাদেরকে আমাদেরকে কেউ কোনো প্রলোভন দিয়ে প্রলুব্ধ করতে পারে নাই, প্রলুব্ধ করতে পারে নাই আমাদেরকে। আপনারা দেখেছেন যে আমরা অলওয়েজ আমরা সেই জিনিসটা উচ্ছেদ টিমটা কিন্তু করেছি, এবং আমরা কিন্তু সবচেয়ে হলো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করেছি। এখানে আমি একটু আপনার কাছে আসবো এই বিষয়টিতে। আপনারা যেহেতু প্রধান কার্যালয়ে একদম কর্তা ব্যক্তি, আপনারা কি কোনো তদবিরের সম্মুখীন হননি উচ্ছেদ, যাতে দু একটা বিল্ডিং বাঁচিয়ে দেওয়ার জন্য, বা উপর থেকে নিশ্চয়ই হয়েছেন, মানে সেগুলো আপনারা কিভাবে ওভারকাম করেছেন? না, জাতির স্বার্থ তো সবচেয়ে বড় স্বার্থ। মানুষের স্বপ্ন, মানুষের যে চাওয়াটা, পরম যে চাওয়াটা, যে নদীকে বাঁচাতে হবে, বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে, শীতলক্ষে বাঁচাতে হবে, তুরাগকে বাঁচাতে হবে, মরে যাচ্ছে সব নদী। সো আমরা তো এই বাংলাদেশি নাগরিক, আমরা আমাদের দেশকে ভালোবাসি। তো নদী না থাকলে তো, মানে যেটা বললো আরিফ, যে নদীর সাথে আমাদের প্রাণ, আমাদের আত্মা মিশে আছে। তো এই যে নদীকে বাঁচানোর যে একটা তাগিদ, সেটা আমরাও তো ভিতর থেকে ফিল করি। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের পাশে থাকেন, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যখন পাশে থাকেন, আপনারা যখন পাশে থাকেন, পুরো ঢাকাবাসী যখন পাশে থাকেন, তখন তো এই তদবির মানে আসবে। কিন্তু মনে হবে যে এটা হচ্ছে যে কি বলে, যে এটা শোনাটা ঠিক না, গ্রহণ করা যাবে না, এটা গ্রহণযোগ্য কোনো তদবির না। জনমানুষের স্বার্থের বিরুদ্ধে কোনো তদবির তো মনে করেন যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমরা এটা মানে করতে পারি না। আর তদবির না, বরঞ্চ মনে করেন যে আমাদের ম্যান্ডেটকে সেবা করা, মানুষকে সেবা করা। মানুষ তো কাজ করার সুযোগ জীবনে খুব, মানুষের লাইফ টাইম কিন্তু খুবই কম, 70-80 বছরের জীবন। তো এই ধরনের বড় কাজ করার সুযোগ মানুষের জীবনে কিন্তু খুব কমই আসে। আমাদের সচিব মহোদয় মাঝে মাঝে বলেন যে যেমন আমরা এই প্রজেক্টটা একটা কাজ করার একটা জায়গা, একটা সুযোগ। তো এটাকে একটা ডেডিকেশন দেওয়ার একটা জায়গা, ডেডিকেশন দেওয়ার একটা জায়গা, যে সবাই তো সুযোগটা পায় না। যে আমরা যে কাজটা করার সুযোগ পেয়েছি, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আমি কি বলবো, নিজেকে অনেক লাকি মনে করি। যে আরিফ ভাই, আপনি একটু বলবেন যে আপনার সবচেয়ে কঠিন বা সবচেয়ে চ্যালেঞ্জ ছিল কোন জায়গাটা? এই যে ঢাকা চারপাশে উচ্ছেদ হলো 6 মাস, ছোট্ট করে যদি একটু সেই অভিজ্ঞতাটা শেয়ার করেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আমি একটা জিনিস বলতে চাই, একটু খোলামেলাই বলতে চাই, যে আসলে এই যে 50টি কার্য দিবসের যে উচ্ছেদ অভিযান হয়েছে এই বুড়িগঙ্গা, তুরাগ, বালু নদীতে, এই আমার মনে হয় যে 48 দিন 50টি কার্য দিবসে এই সময় টেলিভিশন আপনার কভার করেছে। এবং আমার মনে হয় সময়, আমি বলছি স্পেশালি আপনার টেলিভিশন সবচেয়ে বেশি কভার করেছে। পাশাপাশি আপনার মনে হয়, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আপনি অনেক বেশি কভার করেছেন, দেখেছেন। তো আমার যেটা সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটা, আমার একটা জায়গায়, সেটি হলো বছিলা আমিন মমিন হাউজিংয়ে আপনার একটা তুরাগের একটি চ্যানেল। এই চ্যানেলটি আপনার পুরোটাই ভরাট করে, আপনার ভয়াবহ রকমের ভরাট করে সেখানে একটা হাউজিং কোম্পানি গড়ে তোলা হয়েছিল, এবং অত্যন্ত প্রভাবশালী গোষ্ঠীর দ্বারা এই আপনার হাউজিংটি আপনার ভরা হয়েছিল, চ্যানেলটি ভরা হয়েছিল, এবং সেখানে আপনার স্থাপনাও করা হয়েছিল। এবং সেই তার সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী সবাই ছিল এর সঙ্গে জড়িত। হ্যাঁ, আমরা অবশ্য এটা খুঁজতে যাইনি, যে এইটা আমরা আমাদের মধ্যে একটা জিনিস শিখেছেন, যে বেশি খুঁজতে যেন না, তাহলে আপনার কাজ আগাতে পারবেন না। কে জড়িত, কে তো এত খুঁজতে যেন না, কাজ আপনার মতো কাজ করে যান। আমাকে বেশ কয়েকবার উনি এই পরামর্শ দিয়েছেন। তো আমি কিন্তু সেটা করেছি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বোঝাতে সমর্থ হয়েছি। আমার সার্ভেয়ার এবং আমার জেলা প্রশাসন সার্ভেয়ার, বিআইডব্লিউটিএ সার্ভেয়ার, সবাই মিলে এই জায়গাটা আমরা বের করেছি। প্রথমে আমরা হলো আইডেন্টিফাই করেছি যে এটা একটা নদী ছিল ম্যাপ দেখে, এবং সেটাকে, এবং আমরা হাইকোর্টের রায়গুলোকে পর্যালোচনা করেছি। আমরা দেখেছি 3503 2009 কি বলেছে। আমরা দেশের প্রতিযশা আইনজীবী যারা নদী নিয়ে কাজ করেন, আপনারা জানেন যে বেলার রেজনা হাসান চৌধুরী, মঞ্জিল মোর্শেদ, আপনার এই যে হিউম্যান রাইটসের ওনার মঞ্জিল মোর্শেদ সাহেবের সাথে একাধিকবার বৈঠক করেছি। যখন দেখলাম যে উনি নিশ্চিত করলেন যে এটা একটা নদী, তখন আমরা সাহসী হলাম। আমাদের সচিব মহোদয় ভিজিট করলেন এবং তিনি নির্দেশ দিলেন কাটার। সাথে সাথে আমাদের ড্রেজিং বিভাগ আমাদের সহযোগিতায় এগিয়ে আসলেন। আমাদের ড্রেজার, এক্সকেভেটর সব নিয়োজিত করা হলো। এবং আমার মনে হয় বিআইডব্লিউটির ইতিহাসে এটি একটি নতুন দিগন্ত, যে সম্পূর্ণ ভরাটকৃত এবং একটি হাউজিং কোম্পানি, সেখানে আপনি জানেন যে বড় বড় স্থাপনা ছিল। প্রথমে আমরা সেই স্থাপনাগুলো ভেঙেছি, এরপরে সেটাকে লেভেলিং করেছি, এরপরে এক্সকেভেশন করে পানি পর্যন্ত এনেছি, এরপরে সেটাকে আবার গভীর করে সারা বছর নাব্যতা
চলাচলের জন্য আপনি এটাকে মানে নাব্য করেছি, এবং সেটি সবাইকে নিয়ে গণমাধ্যম, সুশীল সমাজ, পরিবেশবিদ এবং আমাদের মন্ত্রী মহোদয় সেটিকে উদ্বোধন করেছেন অত্যন্ত আপনার উৎসবমুখর একটি পরিবেশে। মানে বলা চলে একটি নদী তৈরি করা কেটে এটি আমার লাইফে। ওখানে আপনারা কত ফিট লম্বা চওড়া গভীরতা কেটেছিলেন? এটি আপনার আমাদের দৈর্ঘ্য ছিল আপনার প্রায় 4,500 ফিট, রানিং ফিট, এবং আপনার এটি চওড়া ছিল কোথাও 250 থেকে 400 ফিট। হ্যাঁ, এবং গভীরতা উপর থেকে একদম পানির তলদেশ পর্যন্ত এখন যেটি, সেখানে কিন্তু ক্ষেত্র বিশেষে আমরা 40 ফিট পর্যন্ত গভীরতা কাটতে হয়েছে। হ্যাঁ, যে কারণে এখন কি সেখানে জাহাজ চলছে কিনা? হ্যাঁ, জাহাজ চলছে, তবে এটি মেইনটেনেন্স ড্রেজিং লাগবে মাঝে মাঝে। আপনি জানেন যে নতুন একটা চ্যানেল, দুই পাশ থেকে কিছু ভেঙে আসছে। তবে এইটি আমার লাইফে আমার কাছে মনে হয়েছে যে এটা শুধু আমার না, এটা পুরো বিআইডব্লিউটি এর কাজটি করতে কোনো বাধার সম্মুখীন? এটি তো স্বাভাবিক। এটি আপনি জানেন যে এটি একাধিকবার বাধার সম্মুখীন হয়েছি আমরা। আমাদের ড্রেজারে আক্রমণ করা হয়েছে, আমাদের পাইপলাইনগুলো কেটে দেওয়া হয়েছে, আমাদের র্যাবের সহযোগিতা নিয়েছি, পুলিশের সহযোগিতা নিয়েছি। সবচেয়ে বড় কথা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের যে সুশীল সমাজের প্রতিনিধি এবং নদী ভিত্তিক যে সমস্ত সংগঠন, তারাও কিন্তু আমাদের রিভারাইন পিপুল, তুরাগ সুরক্ষা কমিটি, নঙ্গ, বিভিন্ন সংগঠন, বাপা, কত আপনারা উচ্ছেদ করেছেন এবং কি পরিমাণ ভবন উচ্ছেদ করেছেন, কি পরিমাণ জমি দখল মুক্ত করেছেন, এই হিসেবটা একটু বলবেন? হ্যাঁ, আমরা আপনার 29শে জানুয়ারি থেকে 24শে জুলাই পর্যন্ত 50টি কার্য দিবসে আমরা 4টি দফায় 50টি কার্য দিবসে অভিযান পরিচালনা করেছি। আপনার 4,472টি স্থাপনা, ছোট বড় স্থাপনা। আপনারা জানেন যে এর মধ্যে বহুতল বিশিষ্ট 7 তলা 6 তলা অনেক বড় বড় ভবন ছিল, অনেক শিল্প প্রতিষ্ঠান ছিল। পাশাপাশি আমরা 121 একর জায়গা অবমুক্ত করেছে এই 3 নদী থেকে, এবং আপনার নদীর উভয় তীরে আপনার প্রায় 157 কিলোমিটার রানিং কিলোমিটার আমরা অভিযান পরিচালনা করেছি। তবে আমাদের অভিযান কিন্তু এখনো শেষ হয়নি। আপনারা জানেন যে নদীর আমরা সেই বিষয়ে কথা বলবো, অভিযানের বিষয়ে। আমি একটু নূর ভাই আপনার কাছে আসবো। মোটামুটি একটু অভিযান 50 কার্য দিবসে একটি জায়গায় আনা হয়েছে। আপনি শুধু ছোট্ট করে একটু বলবেন এখন পরিকল্পনা কি? এবং আমরা এর মধ্যে জেনেছি যে ঢাকার চারপাশের যে নদী তীরে অবকাঠামো নির্মাণ একটি প্রকল্প সরকার ইতিমধ্যে পাশ করেছে 850 কোটি টাকার। এটির প্রকল্প পরিচালক হিসেবে আপনি কাজ করছেন, আপনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তো এখানে মূলত কী করবেন ছোট্ট করে একটু আমরা জানবো। এরপরে আপনি একটা ভিডিও তৈরি করেছেন এর উপরে উচ্ছেদ এবং উচ্ছেদ পরবর্তী যে প্রকল্প সেটি আমরা দেখব। তার আগে আপনি একটু ছোট্ট করে বলেন যে কী পরিকল্পনা আছে আপনাদের। আসলে পরিকল্পনাটা হলো যে হাইকোর্টের নির্দেশনা ছিল নদীকে গভীর করতে হবে, নদীকে প্রশস্ত করতে হবে উচ্ছেদের পরে, এবং ফোরশুল ল্যান্ড যেটা যে উচ্ছেদ হয়েছে, যে ফোরশুল ল্যান্ডে আমাদের ওয়াকওয়ে করতে হবে, জেটি করতে হবে পরিবহনের জন্য, মানে মালামাল পরিবহনের জন্য। তারপর হলো যে বাচ্চাদের খেলার জায়গা তৈরি করতে হবে, সবুজ বেষ্টনী করতে হবে। এ ধরনের নির্দেশনা হাইকোর্টের ছিল যে পরিবেশকে সুন্দর করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তাই চেয়েছেন, তো যার ফলে ঢাকাবাসীও তাই চায়। আমাদের কিন্তু ঢাকার নদীর পার্কগুলো এখন অতটা সুন্দর না। সারা পৃথিবীতে আপনি সুন্দর সুন্দর শহরে যাবেন, লন্ডনে যে টেমস নদীও কিন্তু একসময় বুড়িগঙ্গার মতো আমরা উদ্যোগ নিয়েছি। দর্শক, আমরা এখন একটু দেখবো যে এই বিএডব্লিউটি ঢাকার চারপাশে যে উচ্ছেদ অভিযান করলো গত সেই জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় 50 কার্য দিবস, সেই উচ্ছেদে কতটুকু উচ্ছেদ হলো এবং উচ্ছেদ শেষে বিআইডব্লিউটি এখন কি পরিকল্পনা গ্রহণ করলো, তারা কি করতে চায়, ঢাকার চারপাশে কি করতে চায়, এগুলো নিয়ে তারাই একটি ভিডিও তৈরি করেছে। তা আমরা এখন আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো, কি হতে যাচ্ছে ঢাকার চারপাশের নদী। চলুন দেখে আসি। নদীমাতৃক বাংলাদেশ, 47,000 বর্গ কিলোমিটারের এই বদ্বীপটি নদীবেষ্টিত। দখলে আর দূষণে যে নদীর অনেকাংশই আজ মৃতপ্রায়। তাই বর্তমান সরকার সবচেয়ে গুরুত্ব দিয়েছে দখল ও দূষণ রোধ করে নদীর প্রবাহ ফিরিয়ে আনতে। তারই অংশ হিসেবে শেখ হাসিনা সরকার টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর প্রথম মাসেই নির্বাচনী ইশতেহার অনুযায়ী ঢাকার চারপাশের নদী উদ্ধারে মাঠে নামে নৌ পরিবহন মন্ত্রণালয়। 29শে জানুয়ারি থেকে
বিআইডব্লিউটিএ বুড়িগঙ্গার কামরাঙ্গীর চর থেকে শুরু করে নদী উদ্ধার অভিযান। নদী দখলমুক্ত করার এই অভিযানে শুধু বুড়িগঙ্গার দুই পাড়েই অসংখ্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংস্থাটি। উচ্ছেদে অবৈধ টিনের স্থাপনা থেকে শুরু করে গুড়িয়ে দেওয়া হয় স্থানীয় প্রভাবশালীদের নদীর জায়গায় গড়ে তোলা অসংখ্য বহুতল ভবন ও স্থাপনা। এছাড়া উচ্ছেদ করা হয় তুরাগ নদ দখল করে গড়ে তোলা আলোচিত আমিন মমিন হাউজিং সহ কমপক্ষে 15টি অবৈধ আবাসন ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় বুড়িগঙ্গা ও তুরাগের পাশাপাশি বালু, ধলেশ্বরী ও শীতলক্ষা দখল করে গড়ে তোলা অসংখ্য অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানও গুড়িয়ে দিয়েছে সংস্থাটি। সব মিলিয়ে 29 জানুয়ারি থেকে 30 এপ্রিল পর্যন্ত মোট 36 কার্য দিবসে ঢাকা ও নারায়ণগঞ্জের চারপাশে নদী দখল করা 4015টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অবমুক্ত হয়েছে প্রায় 113 একর নদীর তীরভূমি। আর নিলাম ও জরিমানার মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে প্রায় 5.5 কোটি টাকা। আর 6টি মামলায় আসামি করা হয়েছে 22 জন দখলদারকে। উদ্ধারকৃত জায়গা সুরক্ষা কল্পে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে প্রায় 850 কোটি টাকায় বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটি সহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার আওতায় এসব নদী তীরে হবে 52 কিলোমিটার দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। ওয়াকওয়ের আওতায় থাকবে 45.8 কিলোমিটার তীর রক্ষা স্লোপ, 5.92 কিলোমিটার জুড়ে ওয়াকওয়ে অন পাইল এবং বাকি 1 কিলোমিটারে ওয়াকওয়ে সহ কিওয়াল। তীরভূমি সংলগ্ন এলাকায় নির্মাণ করা হবে সবুজে ঘেরা 3টি পরিবেশ বান্ধব ইকো পার্ক। এছাড়া নগরবাসীর ব্যবহারের জন্য নদীর বিভিন্ন স্থানে করা হবে 100টি আরসিসি সিঁড়ি ও 409টি বসার স্থান। এছাড়া পণ্য উঠানো নামানোর জন্য 19টি আধুনিক সুবিধা সম্পন্ন আরসিসি জেটি নির্মাণ করা হবে। সীমানা জটিলতার স্থায়ী সমাধানে ঢাকার চারপাশের নদীতে বসানো হবে 10,820টি পিলার। তবে ঢাকা ও নারায়ণগঞ্জের চারপাশে নদীর গভীরতা ও প্রশস্ততা বৃদ্ধি এবং নদী ভরাট রোধে টেকসই সুরক্ষা কল্পে এই প্রকল্পটিতে সংশোধনের প্রস্তাব আনা হয়েছে, যেখানে চলমান প্রকল্পের সংশোধিত প্রকল্পে 45 কিলোমিটার স্লোপ ব্যাংক প্রোটেকশনের পরিবর্তে 39 কিলোমিটার কিওয়ালের পাশাপাশি প্রায় 13 কিলোমিটার ওয়াকওয়ে অন পাইল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। সদরঘাট হতে বাবুবাজার ব্রিজ পর্যন্ত 1 কিলোমিটার এলাকা পরিবেশ ও পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে, যেখানে দৃষ্টিনন্দন দোকান, আধুনিক সুবিধা সম্পন্ন পাবলিক টয়লেট ও উন্নত বিশ্বের আদলে এমপি থিয়েটার স্থাপন করা হবে। সংশোধিত প্রকল্পে কামরাঙ্গীর চর থেকে খোলামোড়া পর্যন্ত 1 কিলোমিটার এলাকায় পর্যটন বান্ধব পার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে বিআইডব্লিউটি-এর, যেখানে উন্নত মানের পাবলিক টয়লেটের পাশাপাশি তৈরি করা হবে বিশাল সবুজ বাগান, যার মধ্যে পার্কিং ও শিশুদের খেলার মাঠের পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্য থাকবে বসার জায়গা। এছাড়া নদী দূষণ মুক্ত করতে সদরঘাট থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত নদীপথে 1,70,00,000 ঘনমিটার খনন ও 7 লক্ষ ঘনমিটার বর্জ্য অপসারণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কাজের পরিধি ও ধরন ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সংশোধিত প্রকল্পের স্থলে সম্ভাব্য ব্যয় প্রায় 2260 কোটি টাকা করার প্রস্তাব রাখা হয়েছে, যা পূর্বের চেয়ে 1410 কোটি টাকা বেশি। এই প্রকল্প বাস্তবায়ন হলে শুধু নদীর জায়গা উদ্ধারই হবে না, টেমস নদী তীরের দৃষ্টিনন্দন লন্ডন শহরের মতো ঢাকাও পাবে নতুন পরিচয়। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নদীকে ঘিরে এই সকল কাজ সুচারুরূপে বাস্তবায়ন হলে নিশ্চয়ই প্রকৃতির এই জীবন্ত সত্তা ফিরে পাবে তার আসল রূপ। তখনই উন্নয়নের পথে আরেক ধাপ এগোবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। দেখছিলাম বিএডব্লিউটিএ যে পরিকল্পনা ঢাকার চারপাশের নদী উচ্ছেদ পরবর্তী সৌন্দর্য বর্ধন, তার এই ভিডিওটি। তো আমরা আসলে প্রত্যাশা করি যে ঢাকার যে চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু কিংবা শীতলক্ষা এগুলো একদিন টেমস নদীর মতো রূপ ধারণ করবে। আপনারা নিশ্চয়ই সে ধরনের কাজ করবেন বলে ঢাকারবাসী প্রত্যাশা করে। তরুণ ভাই, আপনার কাছে একটু জানতে চাইব, এই যে ভিডিওটি দেখালেন সাধারণ মানুষের জন্য,
আসলে কতটুকু সম্ভব, কতটুকু আসলে বাস্তবায়নযোগ্য? এবং এখানে একটি বিষয় রয়েছে, ওয়াক ওয়ে ওয়ান পাইল এবং কি ওয়াল, এটি আসলে কোনটি আপনারা করতে চান নাকি দুটিই করবেন? মানে আমি যদি একটু আরো দর্শকদের জন্য বলতে চাই যে নদীর পাড়টা খাড়া করতে চান নাকি ঢালু করতে চান, এবং এটির পার্থক্যটা কি সেটি একটু বলবেন। আমাদের এই যে প্রজেক্টটা সংশোধনের যে প্রেক্ষাপটটা সেটা হলো যে আমাদের সবার যে প্রাণের দাবি, নদীকে বড় করতে হবে, প্রশস্ত করতে হবে, নদীকে গভীর করতে হবে। তো ব্যাংক প্রোটেকশন বা কিউয়াল দুইটাই এক ধরনের ব্যাংক প্রোটেকশন, অর্থাৎ নদীকে বাদ দেওয়া। তো মনে করেন যে এই ব্যাপারটি আসছে যে আমরা নদী উন্মুক্ত থাকলে আমরা রাখতে পারছি না, আমরা যে 3 মাস বা 4 মাস উচ্ছেদ করলাম, এটা তো সারা জীবন তো উচ্ছেদ করবো না আমরা আসলে, মানে ফোকাসটা যদি শুধু উচ্ছেদেই থাকে তাহলে তো মানে হবে না এটা, তাই না? যার ফলে আমরা এমন একটা সিস্টেম ডেভেলপ করতে চাই যেটা মানে সিস্টেমে অটো প্রোটেক্ট করে অবৈধ দখলকে, যেটা নদীর প্রশস্ত হয়। নুরুল ভাই, আমরা আপনার কাছে আসলে দর্শক আমাদের সঙ্গে ফোনে আছেন, জি, জি, অনেকক্ষণ ধরেই জি, তিনি জি, অপেক্ষা জি। রয়েছেন। দর্শক, আপনি আপনার নামটি বলে প্রশ্নটি করুন এবং কার সঙ্গে কথা বলতে চান। আমাদের সঙ্গে প্রকল্প পরিচালক রয়েছেন নুরুল আলম এবং রয়েছেন বিএডব্লিউ যুগ্ম পরিচালক এম আরিফুদ্দিন। আপনি নামটি বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম মিজানুর রহমান, জুরান থেকে ফোন করছি। আমার প্রশ্নটা আপনারা যে দুজনে দিতে পারেন অথবা যেখানে একজন দিতে পারেন। সেটা হচ্ছে, আমি থাকি বুড়িগঙ্গা যে অঞ্চলে, সেই অঞ্চলটা প্রায় কিলোমিটার হবে বা অধিক। পোস্তগোলা শ্মশানঘাট থেকে আপনার এই শ্যামপুর বিআইডব্লিউটি এর যে একটা আছে ঘাট আছে, এই পর্যন্ত প্রায় কিলোমিটারের উপরে পথ হবে। এখানে নদীর ভেতরে সেনাবাহিনীর স্থাপনা আছে, বিআইডব্লিউটি এর নিজের স্থাপনা আছে, এবং মাঝখানে অন্য দখল করে বাড়ির ব্যবসা করতে হবে, তাদের দেখলাম সরানো হয়েছে। তো এখন হচ্ছে এই বিআইডব্লিউ যে স্থাপনা, সেটা হচ্ছে এই ইকো পার্ক নামে সেটাকে প্রথমে ব্যবহার করতো মানুষ ফ্রি ভাবে, এখন সেটা টাকা দিয়ে ঢোকার জন্য টাকা এবং রাইড শেয়ার করার জন্য টাকা দিয়ে করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে বিআইডব্লিউটি নিজেই নদী উদ্ধার করতে, দখল উদ্ধার করতে, সেই ক্ষেত্রে বিআইডব্লিউটি নদীর জায়গায় কোন নামে কোন স্থাপনা তৈরি করতে পারে কিনা এবং সেটার মাধ্যমে ব্যবসা হতে চলতে পারে কিনা। দ্বিতীয়ত, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেনাবাহিনী, তো সেনাবাহিনী এই একটা ভাবমূর্তির ব্যাপার আছে যে নদীর উদ্ধার চলছে, অথচ সেনাবাহিনী নিজে পোস্তগোলা ব্রিজের নিচে বড় অংশ নদীর ভেতরের জায়গায় সেনাবাহিনীর স্থাপনা আছে। এই দুইটাকে আপনারা কিভাবে দেখছেন, সরকার কিভাবে নিচ্ছে? জি মিজান ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার যে ইকো পার্ক, শুধু সে প্রশ্ন নিয়ে কথা বলবো আমরা। জি, একটু আমরা দুজনের কাছে নেব, একটু বলবেন যে তিনি যে প্রশ্নটি করেছেন যে বিএডব্লিউটি নিজে নদীর জায়গা দখল করে ইকো পার্ক করেছে, অন্য যে প্রশ্নটি করেছে সেটি একটি সিদ্ধান্তের বিষয়, সেটি নিয়ে আমরা কথা নাই বলি। একটু আপনি ইকো পার্কের বিষয়টা আপনি বলবেন। ইকো পার্কের বিষয়টি হলো যে হাইকোর্টে যে রায়, সেটা হলো যে ফোরশোর সীমানায় বিআইডব্লিউটিএ যেমন ওয়াকে করবে, সেরকম পরিবেশ বান্ধব ইকো পার্কও করবে এবং আনুষঙ্গিক যে স্থাপনাগুলো যেমন জেটি এগুলো করবে। তো ফোরশোর যে ল্যান্ডটা, সেটা হলো যে নদীর যে শীতকালে যে নদীর যে লো যে লাইনটা আর বর্ষাকালে যে হাই লাইন, এই মাঝখানের জায়গাটা ফোরশোর যেটা কনজারভেটেড বিআইডব্লিউটিএ। কাজে এটা হাইকোর্টের রায় এবং মানে বিআইডব্লিউটির জন্ম মানে হয় না, একটা প্রতিষ্ঠানের যে জন্মগত ইনহারেন্ট কিছু অধিকার থাকে, সেই ইনহারেন্ট অধিকার বলেই, নাহলে তো পোর্টের কার্যক্রম, আমরা যে যাত্রী সুবিধা যে পোর্ট স্থাপন করি, আমরা ল্যান্ডিং স্টেশন করি, তা আমরা কোথায় করবো? কোনো জায়গায় তো না, নৌকা ভিড়বে কোথায়, তা মালামাল নামবে কোথায়, যাত্রী নামবে কোথায়? সো এই ধরনের স্থাপনাগুলো করার যে আইনগত যে এখতিয়ার, সেটা হাইকোর্টে আমাদের দিয়েছে এবং এটা একটা ইনহারেন্ট একটা অধিকার। নদীর জায়গা দখল না, নদীর জায়গা দখল না, অর্থাৎ যে লো লিমিট, যে লো লাইন, যেটা লো টাইড লাইন বলে আর হাই টাইড লাইন, এই মাঝখানে যে ফোরশোর ল্যান্ড, এই ফোরশোর ল্যান্ডে বিআইডব্লিউটি তার মানে যাত্রী সুবিধার জন্য, মানুষকে সুবিধা দেওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে, স্থাপনা করতে পারে। তো ইকো পার্ক সেমন একটা স্থাপনা, যেহেতু সম্ভবত বুড়িগঙ্গার মধ্যেই পড়েছে। আর আপনি যেহেতু ঢাকার বন্দর কর্মকর্তা, আপনি যদি কিছু বলতে চান। না, আমি দর্শকের এই সচেতনতার প্রশংসা করি যে সম্মানিত দর্শক যে সুন্দর একটি কোশ্চেন করেছেন, যে এটি হলো ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ের পাশে, আপনি শ্যামপুর এলাকায়, উনি যে এলাকার কথা বলছেন, এই শ্যামপুর এলাকায়, এই এলাকাটা বেশ কিছুদিন পূর্বে এটি কিন্তু পুরোটাই দখল ছিল। বেশ কয়েক বছর আগে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে 2009 সালের যখন আদেশটি হলো, তারও আগে কিন্তু এটি উদ্ধার করা হয় এই জায়গাটা। এবং এই উদ্ধারকৃত জায়গাটি কিন্তু অনেক নিচে কিন্তু নদী, অনেক দূরে নদী,
এবং তখন মহামান্য হাইকোর্টের যখন 2003-এর 3503 ছাড় যেটা বললেন যে এই নদী এই আদেশটার কিন্তু নদীর পাড়ে ইকো পার্ক বৃক্ষরোপণ এবং নদীর পাড়ে একটা নৌ পর্যটন সুবিধাদি গড়ে তোলার একটা নির্দেশনা ছিল। তখন আমরা চেষ্টা করলাম যে আমরা যদি আবার এটাকে মানে কোনোভাবে আমরা ফেলে রেখে দেই তাহলে আবার দখল হয়ে যাবে, কারণ ওখানে একটা প্রভাবশালী গ্রুপের দ্বারা এইটি কিন্তু আপনার ইট বালি পাথরের ব্যবসা হতো। তো সেইটি উচ্ছেদ করে সুন্দর একটি ইকো পার্ক করা হলো এবং সেই ইকো পার্ক হাইকোর্টের নির্দেশনা মোতাবেকই, এবং সেই ইকো পার্কটি আপনার যে উনি যে ট্যারিফের কথা বললেন যে কিছু টাকা দিয়ে এটা বিজনেস করা হচ্ছে, অ্যাকচুয়ালি বিজনেস পারপাস না। আপনারা জানেন যে যে কোনো একটা স্থাপনার বাৎসরিক একটা মেইনটেনেন্সের বিষয় থাকে, তখন সরকারের পক্ষ থেকে এই একটি ট্যারিফ নির্ধারণ করে দেওয়া হলো যে কত টাকা প্রবেশ ফি এবং খুবই যৎসামান্য সেটি, এবং কত টাকা কোন রাইডস কিছু রাইডসের স্থাপনা করা হয়েছিল সেটা আমি বুঝতে পেরেছি। যে উনি বলতে হয়তো আপনারা উচ্ছেদ করে যাচ্ছেন, কিন্তু সেখানে আবার আপনারা হয়তো একটা ব্যবসায়িক কেন্দ্র গড়ে তুলছেন, আমরা কিন্তু হয়তো এই ধরনের প্রশ্ন ছিল। সেটাই বলছি, ওনার প্রশ্ন দুটো অংশ। একটি অংশ ছিল এটা নদী জায়গা আমরা দখল করে স্থাপনা করতে পারি কিনা, কিন্তু অ্যাকচুয়ালি এটা নদী ছিল না, এটি নদীর ফরসর ভূমি ছিল, নদী তার থেকে বেশ দূরে দখলকৃত জায়গা ছিল। আমরা দখলকৃত জায়গা কিছু অংশ কেটে নদী করে দিয়েছি, বাকি অংশ সরুভাবে কিন্তু খুব ওয়াইডলি না, আপনি দেখতে থাকতে পারবেন, পাশ দিয়ে ওয়াকওয়ে করেছি এবং দুই পাশেই কিন্তু হাইওয়ে, মাঝখানে ল্যান্ডটুক, তারপরে আবার কিন্তু ওয়াকওয়ে। এই ল্যান্ডটুকে আমরা চিকন করে একটা মানে নদীর পাড়ে যে একটা পর্যটন কেন্দ্রের মতো আপনার নৌ পর্যটন, এবং আপনি দেখবেন ওই এলাকার অনেক বৃদ্ধ বা অনেক বয়স্ক লোক সকাল বিকেলে কিন্তু প্রাতঃভ্রমণ করেন এবং খুবই যৎসামান্য টাকা এটা মানে মেইনটেনেন্স হিসেবে আমরা একটা ইজারাকৃত ইয়ে করে সেটাতে আবার মেইনটেনেন্স করি। আরেকটি বিষয় হলো যেটি উনি বোধহয় পার্শ্ববর্তী আরেকটি জায়গা যেটি ইতিমধ্যেই কিন্তু সেটি আমরা অপসারণ করেছি এবং সেই বালুর ব্যবসা ইটবালির ব্যবসা সেটা অপসারণ করে সেটি কিন্তু নদী করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, আমার মনে হয় এটা দেখেছেন। পাশাপাশি আপনার উনি আরেকটি কথা বলছেন যেটি আছে আপনার শ্মশানঘাটের এই পর্যন্ত আমরা কিন্তু এটিও আপনারা দেখেছেন যে এটিও কিন্তু আমরা উচ্ছেদ অভিযান করে ওই যে বালির ব্যবসা ছিল সেই বালির ব্যবসা কিন্তু কেটে ইতিমধ্যেই কিন্তু নদী করার প্রক্রিয়া আছে এবং ইতিমধ্যেই কিন্তু পানি ঢুকে গেছে ওই এলাকায়, নদী অনেকখানি প্রশস্ত হয়ে গেছে। আমরা কিন্তু নিয়মিত সেটা মনিটরিংয়ে রেখেছি এবং এই প্রকল্পের আওতায় এই স্যার যে প্রকল্প পরিচালক এই প্রকল্পের আওতায় ওই এলাকায় কিন্তু আরো কাজ হবে নিশ্চয়ই। যে আমরা যেখানে আলোচনা ছিলাম যে প্রকল্প, তো এই প্রকল্প এখন এসে 850 থেকে কেন প্রায় 2500 কোটিতে যাচ্ছে সেটি একটু যদি আপনি বলেন। যেমন ওই যে একটা প্রশ্ন করেছেন আগে আপনি যে স্লোপ ব্যাংক প্রোটেকশন সাধারণত করা হয়, এটা প্রায় 44 কিলোমিটার ধরা ছিল আগের যে অ্যাপ্রুভড যে প্রজেক্টটা সেটাতে, কিন্তু এখন আমরা মনে করছি যেহেতু আমাদের প্রেক্ষাপটটা হলো যে নদীকে বাঁচাতে হবে, আমরা নদীর দখলটা চিরতর বন্ধ করতে চাই, নদীকে প্রশস্ত করতে চাই, নদীকে গভীর করতে চাই, এই প্রেক্ষাপটের কারণেই আমরা স্লোপ ব্যাংক প্রোটেকশন যেটা উঁচু ভূমিতে সেটা মনে করেন যে আমরা ওটা বাদ দিয়ে আমরা কি ওয়াল করতে আছি। কি ওয়াল করলে যেটা হয় যে স্লোপ ব্যাংক প্রোটেকশন করলে প্রায় 40 থেকে 50 ফিট জায়গা নদী ভিতরে চলে যায়, যার ফলে তুরা বুড়িগঙ্গা অনেক জায়গায় অনেক শুরু হয়ে গেছে, যার ফলে মনে করেন যে আমরা নদীকে প্রশস্ত করতে হবে। কাজে আমি নদীকে বাদ দিতে আছি যে দখল চিরতরে বন্ধ করার জন্য, সেই বাদ দিয়ে আমি আবার 40 ফিট জায়গা দখল করতে পারি না, সেই জন্য আমরা কি ওয়াল খাড়া দেওয়া রিটেনিং ওয়াল করতে আছি। হ্যাঁ, আর যার ফলে এই কি ঢালু করলে মানে আবার পুনরায় দখলের একটি সুযোগ থাকে, যার ফলে খাড়া থাকলে এটা পাইলের উপরে থাকবে, আর যে ঢালু করে যে স্লোপ যে ব্যাংক প্রোটেকশন করা হয় এটা মানে অনেকটা টেম্পোরারি, এটা 10 থেকে 12 বছর টিকে থাকে। আমরা বাণিজ্যিক যখন আবার কোনো জাহাজ আসবে তখন তো আবার আপনার 19টা কমার্শিয়াল ভাইব্রেন্ট জায়গায় আমরা মানে ডেডিকেটেড জেটি করেছি আমরা, যাতে মালামাল পরিবহন করা যায়। আমরা পোর্ট থেকেই আমরা ওদের রিকুইজিশন নিয়েছি। এই প্রজেক্টে 19টি, আবার সামনে আরেকটা প্রজেক্ট আসছে 3rd ফেজের, সেখানেও আপনার জেটি থাকবে। পাশাপাশি আমরা যে 100টি আরসিসি ঘাট করেছি, আপনি দেখেছেন, হয়তো দেখিয়েছেন আপনি, যে 3 দিক থেকে ওঠার, এখানেও কিন্তু মানুষ চলাচল করতে পারবে, অর্থাৎ 500 মিটার পর পর, হাফ কিলোমিটার পর পর ঘাট থাকছে, সেখানেও কিন্তু নৌকা ভিড়তে পারবে, সেখানেও কিন্তু ছোট আকারে মালামাল নামতে পারবে। আরেকটা জিনিস দেখলাম ভিডিওতে যে একটি এমপি থিয়েটারের কথা আপনি বলেছেন আপনাদের, যে সেটি আসলে কি হবে নদীর পাড়ে? নদীর পাড়ে মানে কি, নদীর পাড়ে যেন মানুষ যায়, তার ফ্যামিলি নিয়ে যায়,
নদীর পাড়ে যেন বিদেশ থেকে কোনো একজন পর্যটক আসতো বা বিদেশি কোনো অতিথি আসতো, সে যেন মনে করে একটা আকর্ষণীয় একটা জায়গা। যেমন আমরা যখন দেশের বাইরে যাই, আমরা যেমন আমরা বিভিন্ন সরকারি ট্যুরে, সরকারি কাজে আমাদের দেশের বাইরে যেতে হয়, তো আমরা কিন্তু কাজের ফাঁকে ফাঁকে যদি দেখেন ছোট মানে একটা ভ্যাকেশন পেলে, যে 3-4 ঘন্টার একটা হয়তো একটা টাইম পেলাম আমরা, তখন কিন্তু আমরা যেসব জায়গায় যাই, আকর্ষণীয় জায়গাগুলো সব সাগরের পাড়ে, নদীর পাড়ে। হ্যাঁ, যেটা মানে নদী আসলে মানুষকে অন্যরকম একটা আকর্ষণ করে। মানে কবে যেন শুনছিলাম, একজন বলছিলেন যে যে ভেস্তের নিচে নদী থাকে, তো সেরকম একটি মানে অর্থাৎ কি নদী মানুষকে টানে, হ্যাঁ টানে। যে নদীর পাড়ে যখন আপনি কিছু আকর্ষণীয় কোনো স্থাপনা করবেন, সেটা মানুষকে অ্যাট্রাক্ট করে। যেমন অ্যাম্ফি থিয়েটার করতে যাচ্ছে, যে ওইখানে উন্মুক্ত মঞ্চ হবে, পর্যটন কেন্দ্র হিসেবে থাকবে, বাচ্চারা যাবে, খেলবে ওইখানে, তারপর প্রিয়জন যাবে, কফি খাবে সেখানে, মানে এরকম একটি জায়গা যেখানে বাতাস থাকবে, নির্মল বাতাস থাকবে। ব্রিজ থেকে সদরঘাট পর্যন্ত মানে আহসান মঞ্জিলকে ঘিরে কিভাবে পর্যটন কেন্দ্র হবে তার একটি ভিডিও দেখব। তার আগে আরিফ ভাইয়ের কাছে একজন জানতে চেয়েছেন, শাহ আলম নামে একজন দর্শক, যে একাধিক স্থাপনা ভাঙা হয়েছে ঢাকার চারপাশে এই উচ্ছেদ অভিযানে, কিন্তু তিনি বলেছেন যে এখনো এই যেসব জায়গায় উচ্ছেদ হয়েছে সেসব জায়গায় পর্যবেক্ষণ করা হচ্ছে না, মনিটরিং করা হচ্ছে না, এই কারণে কিছু কিছু জায়গায় পুনরায় আবার দখল হচ্ছে, এমন একটি অভিযোগ তিনি করেছেন শাহ আলম নামে। আপনি কি বলবেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আমরা এই যে বললাম যে দুই পার মিলে আপনার 3টি নদীতে 157 কিলোমিটার রানিং কিলোমিটার কিন্তু আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আসলে বিআইডব্লিউটি এর নিজস্ব কিন্তু আপনার বাহিনী নেই এই পাহারা দেওয়ার মতো। আমরা সামাজিক গণমাধ্যমে বা বিভিন্ন জায়গায় সরকারিভাবে চিঠিপত্রে সব জায়গায় কিন্তু একটা আহ্বান করেছি, স্থানীয়ভাবে থানাগুলোকে রিকোয়েস্ট করেছি যে আপনাদের টহল পুলিশের মাধ্যমে যেন আপনার নদীর পাড়ে এই যে আমরা কিন্তু এটা তো 3 বছর মেয়াদি প্রজেক্ট, এই 3 বছর মেয়াদি প্রজেক্টের মধ্যে কিন্তু পুরোটা কিন্তু আবার 52 কিলোমিটার চুজ করা হয়েছে, এই 4 নদী মিলে 52 কিলোমিটার এবং পরবর্তী প্রকল্প 3 বছর তৃতীয় প্রকল্প না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ওই সমস্ত জায়গায় যেতে পারবো না। সে কারণেই আমরা স্থানীয় জনসাধারণের কিন্তু একটি পার্টিসিপেশন লাগবে। আমরা কিন্তু স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ চাই, এবং ইতিমধ্যেই কিন্তু আমরা সামাজিক গণমাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি যে যথেষ্ট সারা সমর্থন আছে। আমি আপনার গতকালকেও আমরা বেশ কয়েকটি গ্রুপের সাথে কথা বলেছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকেও অনুরোধ করেছি যে আপনারাও একটু নদীর পাড়কে একটু পাহারায় রাখেন। এই দেশটা তো শুধুমাত্র মানে এই দায়িত্বটা কিন্তু শুধুমাত্র সরকারের না, কিন্তু দখলদাররা কিন্তু সবাই মানে খুব প্রভাবশালী হয়, সেখানে কিন্তু সাধারণ মানুষ গিয়ে আমি সেটাই বলছি যে আমি তো বলছি যে পুলিশ প্রশাসন, র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, কাউন্সিলর মহোদয় আছেন, বা এই যে আপনার সংসদ সদস্য মহোদয়গণ আছেন, সবারই কিন্তু এক ধরনের আপনার দায়িত্ব থাকতে হবে। এই দেশটা আমার, এই নদীগুলো সবার, নদীগুলো রাষ্ট্রের সম্পত্তি, এই রাষ্ট্রযন্ত্রের সহ জনগণের সবার এইটার কিন্তু স্বতঃস্ফূর্ত একটা পাহারা, সবাই নিজেরাই পাহারাদার হয়ে থাকতে হবে। এবং পাশাপাশি আমাদের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে 13টি আপনার টিম করা হয়েছে নিয়মিতভাবে অবজারভেশন করার জন্য। তারা কিন্তু টিমগুলো পরিদর্শন করে রিপোর্ট দিচ্ছেন। পাশাপাশি আমাদের ঢাকা নদী বন্দর থেকেও কিন্তু আমার নেতৃত্বে একটা টিম আছে, আমরাও কিন্তু মাঝে মধ্যেই আপনার বেরোচ্ছি। কিন্তু এই বিশাল এলাকা না, দেখা যায় ফাঁকা থাকলেই কেউ হয়তো একটা ভ্যান রেখে দিল, কেউ রিক্সা, কেউ ভ্যান রেখে দিল, কেউ আপনার ঠেলা গাড়ি রেখে দিল, কেউ একটা ট্রাক রেখে দিল। আসলে কি প্রকল্প বাস্তবায়ন পুরোপুরি না হওয়া পর্যন্ত এই ইয়েটা আমাদের মধ্যে থাকবে। আমি পুরোপুরি আরেকটি সমর্থন করি যে এই মানে জায়গাগুলো দখলমুক্ত রাখতে ঢাকাবাসীর জনসাধারণের স্বতঃস্ফূর্ত সমর্থন আমাদের লাগবে। কিন্তু এই প্রকল্প থেকে একটা পার্ট আছে যেটা মানে সেটা হলো যে আমরা কিন্তু যে প্রকল্পের একটা পার্টের সীমানা আপনার স্থায়ী সীমানা প্রায় স্থাপন, এটা কিন্তু আমরা নদীর দুই পাড়ে 220 কিলোমিটারই, অর্থাৎ এই প্রকল্পতে 220 কিলোমিটার কিন্তু সীমানা প্রায় স্থাপন করে ফেলবো আমরা। যার ফলে আরিফরা যে জায়গাটা উদ্ধার করেছে সেই জায়গাতে ওরা যে জায়গা দেখিয়ে দিবে আমাদেরকে, সেই জায়গাতে আমরা সীমানা অলরেডি স্থাপন কাজ শুরু করেছি। আমরা 90টি সীমানা প্লারের পাইলে আমরা স্থাপন করে ফেলেছি। আগামীকাল থেকে উপরের যে পোর্শনটা সেটা প্রায় 10 ফিট 16 ফিট উঁচু থাকবে, হ্যাঁ, 5 ফিট মনে করেন
লেন্থ উইথ দিয়ে উপরে 2 ফিট এরকম 16 ফিট থাকবে। এটা স্থায়ী সীমানা প্ল্যান, এটা 100 বছরের ডিজাইন করে, স্থায়িত্বের ডিজাইন করে এটা করা হয়েছে। এই কাজটি আমরা যেমন এখন আমরা দিনে কয়টা প্রায় 10-15টা করে করছি, কিন্তু এটা আমার ঠিকাদারের সাথে ঢাকা নদী বন্দরের অধীনে যে সীমানা প্ল্যান 3803টা, এটার কিন্তু মানে কাজ শুরু হয়ে গেছে অলরেডি, এবং এটা অলরেডি 90টার উপরে কাজ হয়ে গেছে। এবং এটা হ্যাঁ এটা মনে করেন যে আগামী 1.5 বছরের মধ্যে বাকি টঙ্গীর অধীনে, টঙ্গী নদী বন্দরের অধীনে যে সীমানা প্ল্যান, সেটা টেন্ডারও প্রায় অনুমোদনের পর্যায়ে, মন্ত্রী মহোদয়দের কাছে ওটা তার অনুমোদন দিলে আমরা কাজ শুরু করে দেবো। সো আগামী 1.5 বছরের মধ্যে আমরা ঢাকার চারপাশে ওরা যেই সীমানা দেখিয়ে দিবে, এই যে 220 কিলোমিটার, 110, 220 কিলোমিটার, সেই সীমানা হওয়ার পর আমরা স্থায়ী সীমানা প্ল্যান স্থাপন করে ফেলবো আমাদের এই প্রজেক্টের মাধ্যমে। এখানে আরেকজন দর্শক জানতে চাচ্ছে যে এই যে মানে বারবার দখল হচ্ছে, বারবার রাখা যাচ্ছে না, তারা বলছেন যে প্রশাসন যখন বিএডব্লিউটিএ উচ্ছেদ অভিযানে যায় বা পরিদর্শনে যায়, তখন প্রশাসন তাদের সঙ্গে যায়, কিন্তু পরবর্তীতে প্রশাসন, থানা, পুলিশ বা র্যাব তারা আর কখনো খোঁজখবর নেয় না। তাই একজন দর্শক জানতে চেয়েছেন যে একটি আলাদা টিম করা যায় কিনা নদী পাহারার জন্য, দখল ঠেকানোর জন্য। এটি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, বা আপনারা সরকার কেমন কোনো পরামর্শ দিবেন কিনা? সচিব মহোদয় বারবারই বলেছেন যে এরকম একটা টিম করা দরকার, যে নদীর পাহারা দেবে। হ্যাঁ, তো আমার এটা করা উচিত আমি মনে করি, যেটা আরিফও বলছিল যে আলাদা একটা বাহিনী করা, তাই এটা দরকার। কিন্তু যদি আমাদের এই প্রজেক্টটা যদি সফল বাস্তবায়ন হয়, যে 3rd ফেজের প্রজেক্টটা যদি হয়ে যায়, মনে করেন যে আমার সীমানা প্ল্যান ঠিক জায়গায় বসে গেল, তারপর আমি যদি কোনো ওয়াকওয়ে করে ফেললাম, আমি 8 ফিট চড়ো ওয়াকওয়ে করে ফেললাম, তারপর যদি এরকম মানে নদী পার বাধা থাকে, যার ফলে পরবর্তীতে কিন্তু মানে আমি কোনো স্পেসই দিব না তাকে নদী দখলে, যার ফলে ওইটাই মানে আমাদের প্রজেক্ট হয়তো আর 2 বছরে আমি এখন দেখবো, একটু আমরা দেখে আসবো যে এই যে আপনারা যেটি করতে চাচ্ছেন, যে কিভাবে ঢাকার চারপাশ দখল মুক্ত রাখার জন্য কি হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে বাবুবাজার থেকে সদরঘাট পর্যন্ত আহসান মঞ্জিলকে কেন্দ্র করে আপনারা কি পরিকল্পনা নিয়েছেন, আমরা একটু সেটি দর্শকদের দেখিয়ে আসবো। চলুন দর্শক।
দেখছিলাম আসলে ঢাকার চারপাশ, বিশেষ করে সদরঘাট থেকে বাবুবাজার পর্যন্ত যে বিশেষ একটি প্রকল্প বা বিশেষ একটি পরিকল্পনা নিয়েছে বিএডব্লিউটিএ, সেটি কেমন হতে পারে? এটি হলে আসলেই খুবই সুন্দর হবার কথা। বিশেষ করে আহসান মঞ্জিল যে একটি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, সেটি কিন্তু আসলে আমরা ভুলেই গিয়েছি। তো নিশ্চয়ই এটি যদি বাস্তবায়ন হয় তাহলে অন্য ধরনের একটি ব্যাপার হবে। তবে বাস্তবায়ন হওয়াটা নিয়ে কিন্তু আসলে ঢাকাবাসীও শঙ্কিত, কারণ ঢাকার পাশে বুড়িগঙ্গা এত সুন্দর হবে এটা কিন্তু ভাবতেই কেমন, মানে আমরা এতটাই একটি বাজে অবস্থার মধ্যে আছি যে এত সুন্দর হবে এটি আমরা মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তো আমরা বিশ্বাস করতে চাই যেমনটি হবে 2022 যেমন মনে করেন যে ঢাকাবাসী আগে ভাবতে পারেনি যে যে নদী যে ভরাট হয়ে গেছে সেটা দখলমুক্ত হতে পারে, ঠিক তেমনি মনে করেন যে দখলমুক্ত করা হচ্ছে এই কাজটা বেশি সহজ। এটা মনে করেন যে এটা সিভিল ওয়ার্ক, এটা এমন কোনো না, এটা মানে রকেট সায়েন্স না, যার ফলে খুব ইজি ওয়ার্ক। মানে ভালো আমরা যা দেশের মেধাবী আর্কিটেক্টরা ডিজাইন করেছে, আমাদের বুয়েটের ইঞ্জিনিয়াররা আমাদের পাশে আছে, যার ফলে বাস্তবায়নটা হবে মনে করি আমরা কাজ শুরু করে দিয়েছি। এখন বাস্তবায়নটা হওয়ার জন্য একটু আরও দ্রুত বাস্তবায়ন হবে। আমরা যে আরডিপি করেছি, যেটা বলেছি যে প্রজেক্টের রিভিশন করার জন্য, কারণ আমাদের প্রেক্ষাপটের কারণে আমাদের প্রজেক্টের রিভিশন করতে হচ্ছে, মানে দীর্ঘস্থায়িত্বের কারণে নদী দখল যেন না হয় সেই জন্য শঙ্কার মধ্যে থাকে। কারণ এই প্রকল্পের নামেই কিন্তু বালিশকাণ্ড, পর্দাকাণ্ড, নানান কিছু ঘটছে। সেক্ষেত্রে আপনারা আমাদের প্রকল্প এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর হলো যে অলরেডি কাজ শুরু হয়ে গেছে, যেমন পিলার স্থাপনের কাজ শুরু হয়েছে, 3.5 কিলোমিটার ওয়াকওয়ে, কিওয়াল সোজি ওয়াকওয়ে, হ্যাঁ, ওয়াকওয়ে অন পাইল, এই কাজটিও শুরু হয়ে গেছে। এবং এই যে কম্পোনেন্টের কথা বললেন যে 1 কিলোমিটার, এই 1 কিলোমিটারের কাজ আমরা এই আরডিপি করে ডিজাইন, এস্টিমেট সব কিছু করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এটা যেহেতু নতুন একটা কম্পোনেন্ট, সেই জন্য এটা মন্ত্রণালয় যত দ্রুত মানে প্ল্যানিং কমিশন থেকে একটা অনুমোদন, টেকনিক্যাল অনুমোদন লাগবে। তো এই অনুমোদনটা পরপরই আমরা কাজটা শুরু করতে পারবো, তখন আমরা ট্রেনে যেতে পারবো। আরে আপনারা যে মূলত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন, আপনারা কিভাবে আসলে এই প্রজেক্ট বা এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা করতে চান বা আদৌ করছেন কিনা, নাকি শুধু উচ্ছেদ করে আপনারা দায়িত্ব শেষ? না, এটা ঠিক নয়। আসলে আমরা এই উচ্ছেদ অভিযানটাকে টেকসই করতে আমরা শুরু থেকেই কিন্তু বলেছি যে এবারের উচ্ছেদ অভিযানটা কিন্তু একেবারেই টেকসই অভিযান ছিল। এবং আপনারা দেখেছেন যে সকল স্থাপনা আমরা অপসারণ করেছি অবৈধ স্থাপনা, সেই অবৈধ স্থাপনাগুলো পিলার, ভীম, ছাদ, শুধুমাত্র ওয়াল কিন্তু ভাঙেনি এবার কিন্তু সব কিছুই। এবং এবার আমাদের যে টার্গেটটা, যে ওই ভবনটি যে জায়গাটা অকুপাই করেছিল, নদীর জায়গা, আমাদের মূল উদ্দেশ্য তো ভবন ভাঙা না, আমাদের মূল উদ্দেশ্য হলো নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া। এখন আমাদের ওই ভবনটা যে জায়গাটা অকুপাই করেছিল, সেই জায়গাটুক কেটে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়া, যে কারণে আমরা কিন্তু একেবারে ছায়ার মতো এই প্রকল্পের সাথে জড়িয়ে আছি। যেখানে এই প্রকল্পের কোনো ব্যাপারে আপনার, এবং এই প্রকল্পের মনিটরিং কমিটিতে ব্যক্তিগতভাবে আমি আছি। পাশাপাশি আপনার এই প্রকল্পের যে সীমানা পিলার স্থাপন, এই সীমানা পিলার স্থাপন নিয়ে যেন আর কোনো তর্ক না হয়, আর কোনো সন্দেহ না হয়, আর কোনো যেন এখান থেকে কোনো বেনিফিট কেউ না নিতে পারে, সেই বিষয়ে যেন আমরা কিন্তু অতন্ত্র প্রহরীর মতো আপনার দিনে রাতে কিন্তু আমরা এই প্রকল্পের সাথে আমরা কিন্তু ছায়ার মতো লেগে আছি। কর্তৃপক্ষ আমাদেরকে কিন্তু সেইভাবে নিয়ে। আমি একটু বলি, সেটা হলো যে আসলে মানে পোর্ট ডিপার্টমেন্ট, বেশ করে ঢাকা নদী বন্দর, তারা কিন্তু আমাদের এই প্রকল্প অনেক সাহায্য করছে। যেমন মনে করেন এখন সীমানা প্লার, যখন আমরা উচ্ছেদকৃত জায়গায় যখন সীমানা প্লার স্থাপন করতে যাচ্ছি, সেখানে যে একটা কমিটি করে দেওয়া হয়েছে আমাদের বিআইডব্লিউটি থেকে, সীমানা স্থাপন প্রাইভেট ল্যান্ড, সেই জায়গাগুলো কিন্তু আরিফের নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে। সেই ওরা যেই জায়গা সীমানা, যেহেতু পোর্ট সীমানা নির্ধারণ করে পোর্ট, কাজে ওর নিতে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি যেই লাইন বরাবর সীমানা প্লার স্থাপন করার কথা বলছে, আমরা সেই জায়গা বরাবর করছি, এবং সে আমাদের সাথে থাকছে। যখনই কোনো ধরনের কোনো প্রবলেম আসছে, কোনো ব্যারিকেড আসছে, তখন সে কিন্তু আমাদের সাথে একেবারে, আমরা আমাদের সাথে সার্ভেয়ার থাকে, আমাদের একেবারে আমাদের বিধিবিধানের আলোকে যেটি আপনার নদীর সীমানা, সেই অনুযায়ী আমরা সীমানা পিলার স্থাপন করছি। আর আরেকটি বিষয় আপনাকে একটু আজকের আলোচনায় বোধহয় শেষ পর্যায়ে চলে আসছে, আমি একটা বিষয়ের অবতারণা একটু আপনার অনুমতি নিয়ে করতে চাই। সেটি হলো যে আসলে নদীকে কিন্তু, নদীর কয়েকটি বৈশিষ্ট্য আছে।
আমি আমি কয়েকদিন আগে আপনার তুরাগ নদীতে গিয়েছিলাম, জানেন এইখানে এখন মাছ শিকার হচ্ছে। আমি প্রচণ্ড প্রবণ হয়ে গেছিলাম মাছ দেখে। আমি কিছু মাছ কিনেছি একটা খেয়া ইয়ে থেকে, এবং আমি ওই দিন এতটাই আবেগপ্রবণ হয়ে গেছিলাম যে তুরাগে মাছ ধরছে, এবং বুড়িগঙ্গা খোলামোড়া এলাকায় থেকে মাছ কিনেছি আমি। বুড়িগঙ্গায় মাছ, যেখানে অক্সিজেনের অভাবে একটি পোকাও বাঁচতে পারে না, সেখানে এখন কিন্তু মাছ আসছে। তো আমি আমি ওখান থেকে মাছ কিনে জেলেদের সাথে জেলেদের এই নৌকাতেই খেলাম। তো আমার ওখানে বসেই একটা আমার অনুভূতি থেকে, আপনি অনুমতি দিলে আমি বলতে পারি যে অনুভূতি থেকে কিন্তু এক ধরনের একটা ছোট্ট একটা স্ট্যাটাস দিয়েছিলাম কবিতা আকারে। তো আমি এইটা বলেছিলাম যে আসলে এই যে অনুভূতি অস্তিত্বে, জি। পরতে পরতে, শিকড়ে শিহরণে, সংস্কৃতি মননে, গঞ্জে বন্দরে, সভ্যতার নগরে, জলবায়ু পরিবেশে, পানে আমিষে, হ্যাঁ, সেচে পর্যটনে, সাশ্রয়ী পরিবহনে, সবখানে তুমি। অথচ দখলে দূষণে, পাষণ্ড পীড়নে, অন্যায় অবিচারে, জুলুমে অত্যাচারে, গৃহস্থালী বর্জ্যে, ময়লার ড্রেনেজে, নদী খেকোদের লোলুপে, দখলি শিল্পে, অযত্নে অবহেলায়, কাহাদের ইশারায় আজ মুমূর্ষ তুমি। আসলে আজকে নদীতে বুড়িগঙ্গায় বা আপনি যে আপনি দেখছেন পানি, কয়দিন পরে কিন্তু শুষ্ক মৌসুমে এই পানি কিন্তু আলকাত্রার রোগ, একটা নিকষ কালো রং ধারণ করবে। তখন হবে নর্দমা, এটা নদী থাকবে না। আমি আপনাদেরকে বলি, নদীর যে বৈশিষ্ট্য সেটি হলো নদীতে মাছ থাকবে, নদীতে সাঁতার কাটবে, নদীতে গোসল করা যাবে, নদীতে আপনার পালতোলার নৌকা থাকবে। আপনি সেই বৈশিষ্ট্য নাই। আপনি তুরাগ নদীতে, বালু নদীতে আপনি টুঙ্গি এলাকায় যান, আমার সমস্ত গৃহস্থালী বর্জ্য, শিল্প বর্জ্য, ব্যবসায়িক বর্জ্য, সমস্ত বর্জ্যের আধার হিসেবে নদী। আমি সেই বিষয়টাতে আসবো। এই বর্জ্য যখন আপনি নর্দমা, এই নর্দমাকে যে আমাকে নদী করার যুদ্ধ এখন আমি একটু আপনাদের এই বিষয়টাতে আমি আসবো। আমাদের কিন্তু এই প্রকল্প, শুধুমাত্র প্রকল্পকে আমাদের টিপটিপ ঢেকুর করলে হবে না। আমাদের এই নদীর পানি আটকানো যায়, নদী নর্দমাকে নদী করতে সেটি হবে। একটু আপনি বলবেন যে এই যে আপনার প্রকল্পে এটি নিয়ে কোনো কাজ আছে কিনা? ঢাকার চারপাশে যত নদী আছে, কয়েক হাজার এমন ড্রেনের পাইপ রয়েছে যেগুলো সব নর্দমা এসে এই বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগে এসে পড়ছে। এটি বন্ধ করবার জন্য আপনাদের প্রকল্পে কোনো বাজেট আছে কিনা? আর একজন দর্শক জানতে চেয়েছেন, শহীদ, তিনি জানতে চেয়েছেন যে প্রকল্পটি খুব সুন্দর, কিন্তু তিনি জানতে চেয়েছেন প্রকল্প এলাকায়ও গুলিস্তান, পল্টন বা মিরপুরের মতো হকারে ভরে যাবে কিনা প্রকল্প এলাকায়, প্রকল্প করবার পরে পর্যটনের যে এরিয়াগুলো হকার এসে এগুলো নষ্ট করে ফেলবে কিনা। এটি একটু ছোট্ট করে উত্তর দিয়ে আপনি ড্রেনেজ ব্যবস্থার কথা একটু বলবেন। প্রথমে প্রশ্নের উত্তরটা, আমরা তো মনে করেন যে পর্যটন পার্কগুলো যে করব, পর্যটন পার্ক তো মনে করেন যে এটা এক পর্যায়ে যে আমরা পোর্টকে দিয়ে দিব, বন্দর কর্মকর্তা আছে, তো আমাদের প্রকল্পের কাছে পর্যটন পার্ক করে দেওয়া। পার্ক করলে পোর্ট হয়তো এটা মনে করেন ইজারা দেবে, কারণ ইজারা দিলে হয় কি যে একটা মেনটেন্স কস্টে উঠে আসে, পাশাপাশি এক ধরনের একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে, ওইখানে তদারকি থাকে, তো এরকম একটা ব্যাপার থাকে। সেজন কাজে তার প্রতিষ্ঠান ওটা তখন ওটাকে মনে করেন যে সুন্দর করে রাখার দায়িত্বটা যেমন পোর্টেরও থাকবে, পাশাপাশি যিনি যারা নেবেন হ্যাঁ ব্যবসা করবেন, তার ব্যবসার টিকিয়ে রাখার স্বার্থেও কিন্তু তিনি আলটিমেটলি হকারকে ওইভাবে বসতে দিবেন না। শেষ পর্যায়ে হ্যাঁ, এই বিষয়ে আরিফের অনুভূতির সাথে আমি একেবারে একমত। কারণ কি যে আমি নদীর পাড় সুন্দর করলাম, কিন্তু আমি পাড়ে আমার পরিবার নিয়ে গেলাম, আমার বন্ধুদেরকে নিয়ে গেলাম, কিন্তু নদীর গন্ধ, পানি দূষিত, দেখতে কালো, মাথা ভারী, হ্যাঁ, বমি আসছে, এরকম একটা অবস্থা। তো এর থেকে মনে করেন যে আমরা যেহেতু নদী নিয়ে কাজ করি, নদী যারা ব্যবহার করে তাদের সাথে আমাদের বিআইডব্লিউটি সরাসরি সাক্ষাৎ হয়, কথা হয়, তাদের দাবি দেওয়াটাও কিন্তু আমাদের কাছে। তো যদিও ম্যান্ডেটটা নদীর পানি দূষণ মুক্ত করার ম্যান্ডেটটা বিআইডব্লিউটি এর না, বা বিআইডব্লিউ দূষণও করছে না, আলটিমেটলি উপর থেকে দূষণটা আসছে। তো এখন ওয়াসা করছে, সিটি কর্পোরেশন করছে, ঢাকাবাসী সবচেয়ে বেশি করছে। হ্যাঁ, তো এখন মানে ওই দায়বদ্ধতা থেকে আমরা সেবা প্রদানকারী একটা সংস্থা, মানুষকে সেবা দানকারী একটা সংস্থা আমরা, তো সেই দায়বদ্ধতা থেকে আমার প্রজেক্টে আমরা একটা কম্পোনেন্ট ঢুকিয়েছি, একটা ফিজিবিলিটি স্টাডি। সেটা হলো যে বুড়িগঙ্গা যে পোস্তগোলা ব্রিজ থেকে বহুবাজার ব্রিজ এই পর্যন্ত যে এলাকাটা, এই জায়গাটা মনে করেন দুই পারে হয়তো 25 থেকে 30টা আউটলেট আছে যেখান দিয়ে মানে দূষণ যুক্ত পানি নদীতে পড়ছে।
এটাকে আমি কয়েকজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি যে এটাকে আর চ্যানেল করে দুটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করে একটু প্ল্যান করে এটাকে আমরা দূষণমুক্ত করতে পারি। সুবিধাটাকে আমি বলি যে ওয়াসার কিন্তু নিজস্ব পরিকল্পনা আছে, ওদের সাথে কথা বলেছি, সিটি কর্পোরেশনের আছে, কিন্তু ওইটা বাস্তবায়ন হতে প্রায় 2030 সাল হবে। মানুষের জীবন কিন্তু খুব ক্ষণস্থায়ী, তো যার ফলে প্রতিটা বছরের কিন্তু দাম আছে। তো যার ফলে এই কম্পোনেন্ট, এই 10 কিলোমিটারের মতো একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা যদি বিআইডব্লিউটি করে আর কি, আমরা ফিজিবিলিটি স্টাডিতে যদি করা সম্ভব, এটা করে হবে কি যে 100 জন যদি এই 110 কিলোমিটার যে নদী সার্কুলার ওয়াটারওয়েজ ব্যবহারকারী থাকে, 70 থেকে 80 জন কিন্তু এইটুকু করে। কারণ প্রতিদিন সদরঘাট থেকে অসংখ্য লোক লঞ্চে করে বিভিন্ন ইস্যু করে বিভিন্ন জায়গায় যাচ্ছে। প্রকল্প একটা বাজেট রাখছেন এই বিষয়ে। হ্যাঁ, আমরা আপনাদের কাছে আরেকবার আসবো, তার আগে আমরা একটু দেখে আসবো দর্শকদের জন্য, দেখাবো যে এই প্রকল্পে কামরাঙ্গীরচর এলাকাটা কিভাবে আসলে একটি পরিবেশ বান্ধব পার্ক বা কি করা হচ্ছে সেটি একটু দেখে আমরা আপনাদের কাছে আসবো। চলুন দর্শক দেখে আসি। আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি প্রকল্প বাস্তবায়ন হলে নিশ্চয়ই ঢাকাবাসীকে আর সেই পদ্মা বা মেঘনা পাড়ে যেতে হবে না। ঢাকায় বসেই নদীর যে সৌন্দর্য সেটি উপভোগ করতে পারবে নিশ্চয়ই। আমরা সেটাই দেখছিলাম কামরাঙ্গীরচরের যে আপনার প্রকল্পের পরিকল্পনা। তা আমরা সবশেষে আপনার কাছে আসবো, তার আগে আরিফ ভাই আপনি একটু আপনার শেষ কথা আসলে কি থাকবে উচ্ছেদ পরবর্তী সৌন্দর্য বর্ধন? 1 মিনিটে শেষ করবেন, আমরা একদম শেষ পর্যায়ে আছি। অনেক দর্শকই ফোন করছে, অনেকেই নানা কমেন্ট করে জানতে চাচ্ছি না, আমরা সময় নেই, আমরা তাদের উত্তরগুলো দিতে পারছি না। আপনি একটু 1 মিনিট শেষ করবেন। না, আমার শেষ কথা সেটি হলো যে এই প্রকল্পটি অত্যন্ত, আমার মনে হয় যে পদ্মা সেতু প্রকল্পের পরেই সবচেয়ে মানুষের সবচেয়ে আগ্রহের জায়গায় এই প্রকল্পকে ঘিরে আমাদের প্রকল্প পরিচালক মহোদয় স্যারের নেতৃত্বে প্রকল্পটা হচ্ছে। প্রকল্প ইনশাল্লাহ আমি মনে করি যে স্যার ভালোভাবেই এগিয়ে নিয়ে যাবেন। আমরা এই প্রকল্পের উপর একটি ওয়ার্কশপ হয়েছে কয়েকদিন আগে, আপনারা জানেন। সেই ওয়ার্কশপে কিন্তু বেশ কিছু সুপারিশ এসেছে। যে আমি তবে ব্যক্তিগতভাবে আমিও কিছু মনে করি যে একটি প্রকল্প হওয়ার পরে সেই প্রকল্পের যে এই যে স্থাপনাগুলো হবে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেগুলো পাহারা দিয়ে রাখা, সেগুলো মেইনটেনেন্সের জন্য সেদের জন্য আলাদা একটা অবশ্যই একটা বাহিনী থাকতে হবে, একটা গ্রুপ থাকতে হবে সেটি মেইনটেনেন্স করার জন্য, পাহারার জন্য। এটা শুধুমাত্র লিজ আউট করে দিয়ে ইজারাদারের উপরে নির্ভর করলে এটা হবে না। এবং আপনার মাধ্যমে আমি এই দর্শক শ্রোতাদেরকে কাছে বিনীত একটি অনুরোধ করে শেষ করতে চাই। সেটি হলো যে নদী আমাদের মা, নদী আমাদের দুগ্ধদায়িনী মায়ের মতো। প্রকৃতভাবেই এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যারা আমাদের বয়স হয়ে গেছে, আমরা বুঝি আমাদের অনুভূতি দিয়ে, আমাদের দিয়ে, আমাদের বুদ্ধি বিচার দিয়ে। যারা এখনও বুঝেন না তাদেরকেও আমাদের এই অনুরোধটা মেনে নিতে বলি, যে সেটি হলো যে এই নদীকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করবেন না, নর্দমা হিসেবে ব্যবহার করবেন না। নদী পাড়ে যারা আপনারা বসবাস করেন, নদী পাড়ে যারা আপনারা ব্যবসা করেন, নদী পাড়ে যে শিল্প প্রতিষ্ঠান আপনাদের, নদী পাড়ের যে ড্রেনেজ বর্জ্য, ব্যবসায়িক বর্জ্য, শিল্প বর্জ্য, গৃহস্থালী বর্জ্য, আপনাদের কাছে করজনের অনুরোধ করি, আপনারা নদীতে ফেলবেন না। আপনারা
কোনো মতেই নদীর এই মা রূপী নদীকে মানে মায়ের মতো করে শ্রদ্ধা করুন, সম্মান করুন। নদীতে ন্যূনতম বর্জ্য আপনারা নদী না থাকলে দেশই থাকবে না। দুলাল ভাই, আপনি সবশেষ বলবেন যে আপনি বলছেন যে 2022-এর জুনে প্রকল্প শেষ হবে, আসলে কি বাস্তবতা কি বলে সেটা 1 মিনিটে বলে শেষ করবেন। মানুষ কি, ঢাকাবাসী কি আসলে টেমস নদী পেতে যাচ্ছে? আমি তো মনে করি যে ঢাকাবাসী টেমস নদী পেতে যাচ্ছে, কারণ আলটিমেটলি এটা যে আমরা যে যারা কাজগুলো করবে আমরা চাবো যে কম্পিটেন্ট লোক যেন কাজ পায়, সেভাবে টেন্ডার প্রক্রিয়াগুলো করব। আর পাশাপাশি বললাম তো এটা মানে রকেট সায়েন্স না, এটা মানে খুবই সিভিল ওয়ার্ক, এটা খুব কঠিন কোনো কাজ না। কাজে এই মনে করেন যে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা আমরা মনে করি এটা আমাদের জীবনে একটা সুযোগ এ ধরনের একটা প্রকল্পে কাজ করা। যেটা আরিফ বললো যে এটা পদ্মা সেতুর পরেই টাকার দিক থেকে কম থাকতে পারে, কিন্তু মনে করেন যে গুরুত্বের দিক থেকে মানুষের প্রাণের দাবির দিক থেকে এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি মানে কি বলে কাঙ্ক্ষিত একটি মানে কাজ। তো সেই কাজে আমরা সুযোগ পেয়েছি, কাজে আমরা আমাদের নিবেদিতভাবে কাজ করবো আমরা। পাশাপাশি আপনারা যারা আছেন সাংবাদিক, ঢাকার নদীর পাড়ে যে মানুষগুলো আছে, যারা সরকারের যারা বিভিন্ন নির্বাচিত প্রতিনিধি আছেন, সবার সহযোগিতা লাগবে। কারণ কাজ করতে যেমন আমরা এখনই 10 লাখ টাকা একটা ফুলের মানে গাছ, বিভিন্ন গাছ আমরা লাগাবো নদীর পাড় দিয়ে, মনে করেন যে পিলারগুলো থাকবে তার মাঝখানে গাছ, যেখানে একটু বেশি জায়গা পাবো। শুধু যে 5টা পার্ক হবে তাই কিন্তু না, আলটিমেটলি যেখানে একটু বেশি জায়গা পাবো, যে নদী প্রশস্ত জায়গা একটু বেশি, সেখানে কিন্তু গাছ থাকবে, মানুষ এসে কবিতা লিখবে, মানুষ এসে মনে করেন বসবে, হ্যাঁ, একটু গান করবে, হ্যাঁ, একটু প্রিয়জন্য কফি খাবে, এই ধরনের একটা পরিবেশ আমরা দেবো। সো এই ধরনের এই কাজ জীবনে মনে করেন যে আমি মনে করি যে আমি খুবই লাকি এনাফ যে এই ধরনের একটা প্রকল্পে কাজ করার সুযোগ পেয়েছি আমি। যে আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরাও বিশ্বাস করতে চাই যে 2022-এর জুনের পরে ঢাকার এই বুড়িগঙ্গা আর থাকবে না, বুড়িগঙ্গা রূপ নেবে টেমস নদীর মতোই। ধন্যবাদ জনাব মোহাম্মদ নুরুল আলম, প্রকল্প পরিচালক, ঢাকার চারপাশের নদীর অবকাঠামো নির্মাণ প্রকল্প, এবং জনাব AK মারিফুদ্দিন, যুগ্ম পরিচালক BAWT। দর্শক, সাম্প্রতিকভাবে আমরা শুনছিলাম এই দুজন অতিথির কথা, নদীর জন্য, যুদ্ধের জন্য তারা কি করছেন, তারা কি করতে চান। সরকার 2022 সালের মধ্যে ঢাকার চারপাশের এই বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষাকে কোথায় নিয়ে যেতে চায়? এই নর্দমা রূপে রাখতে চায়, নাকি লন্ডন বা আমেরিকা যেসব নদী রয়েছে তেমনই করতে চায়, এবং তার জন্য কি কি কাজ করতে চান সে কথাগুলো তারা দুজনেই বলছিলেন। তা আমরা প্রত্যাশা করব ঢাকার মানুষ অনেক বেশি সচেতন হতে হবে। আসলে ঢাকাবাসী সচেতন না হলে কখনোই এই বুড়িগঙ্গাকে টেমস নদীতে রূপান্তর করা কখনোই সম্ভব হবে না। এই বর্জ্য ফেলা বন্ধ করতে হবে, দখল মুক্ত রাখতে হবে। বিশেষ করে যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন তাদেরকে অনেক বেশি সচেতনভাবে কাজ করতে হবেন, এবং সবাই যদি সচেতন থাকেন তাহলেই ঢাকার নদীগুলো পুরনো রূপ ফিরে পাবে, নদীতে ফিরে আসবে তার প্রবাহ, নদী হবে একটি প্রবাহমান নদী। তো সেই প্রত্যাশায় আজকের এই সাম্প্রতিক ভাবনা আমরা শেষ করছি। আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোনো ইস্যু নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।